প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমাদের অনলাইন ক্লাসে আমি আবারও স্বাগত জানাচ্ছি। ভালো আছো তো সবাই? আমি গৌরী দাস, সিনিয়র সহকারী শিক্ষক, শৈলরানী দেবী উচ্চ বালিকা বিদ্যালয়। আজকে অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে তোমাদের আমি পড়াবো অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস। এটা হলো একাদশ অধ্যায় আলো। তোমরা বই খাতা বের করো, শিক্ষার্থীরা কলম বের করো এবং প্রয়োজনীয় অংশগুলি লিখবে। বুঝতে পারছো? তাহলে ক্লাসটা শুরু করি। আলো, আলো কি? তোমরা নিচের ক্লাসে জেনেছো আলো সম্বন্ধে, জেনেছো 6-7-এ। আলো কি বলতো? আলো হলো এক প্রকার শক্তি। আলো সূর্যই আলোর প্রধান উৎস, তাই না? আলো না থাকলে কি জন্মাতো না? গাছপালা জন্মাতো না, আমরা খাদ্য পেতাম না, অন্ন বস্ত্র এগুলি পেতাম না। আলো ছাড়া জীবন কল্পনায় করা যায় না। আলোর গতি অত্যন্ত দ্রুত, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। বুঝতে পারছো? তাইলে আমরা কিভাবে দেখি বলো তো শিক্ষার্থীরা? আমরা কিভাবে দেখি? আমরা আলো কোনো বস্তু থেকে যদি আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে তখন ওই বস্তুটাকে দেখি। অন্ধকার ঘরে কি কিছু দেখতে পাই? দেখতে পাই না। বুঝতে পারছো? তাইলে আলোর কতগুলি ধর্ম আছে। আলো হলো একই মাধ্যমে সবসময় কি করবে? সরল পথে চলবে না। আলো যখন কোনো বস্তুর উপর পড়ে একই মাধ্যমে তখন এটা ফিরে আসে। ফিরে আসাকে কি বলে বলতো? প্রতিফলন। আর যদি ফিরে না আসে এটাকে বলা হয় শোষণ। বুঝতে পারছো? তাইলে তোমরা আগের ক্লাসে পড়েছো কোনো মাধ্যমে আলো পড়লে একই মাধ্যমে কোনো প্রতিফলকে মানে বিভেদ তলে কোনো যদি আলো পড়ে এটাকে কি বলা হয় বলতো? প্রতিফলন। তাইলে আজকে আমরা পড়বো যে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে আলো পড়লে আরেকটা মাধ্যমে যখন আলোক রশ্মি যাবে তখন কি এটা সোজা যাবে না বেঁকে যাবে? এটা আজকে জানবো। তাইলে এই পাঠের শেষে তোমরা জানতে পারবে কি আলোর প্রতিসরণ, আলোর প্রতিসরণ এবং প্রতিসরণের নিয়মগুলি, প্রতিসরণের নিয়ম, আর জানবে বাস্তব প্রয়োগ। প্রতিসরণের বাস্তব প্রয়োগ। আর জানবে সংকট কোণ ও পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। আর দুইটা জিনিস জানবে, একটা হলো অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবার, আর হলো ম্যাগনিফাইং গ্লাস, ম্যাগনিফাইং গ্লাস সম্বন্ধে জানতে পারবে। তাহলে আজকে তোমরা এগুলি পাঠের শেষে জানতে পারবে। এখন তোমরা নিচের ক্লাসে জেনেছো যে এই একটা আলোক রশ্মি যদি বিবিধ তলে পড়ে তখন এটা ফিরে যায়। এই ফিরে যাওয়াকে বলা হয় প্রতিফলন। আর এই আলোক রশ্মিটা যদি এটাকে বলা হয় কি আপাতন, এটাকে বলা আপাতিত রশ্মি। আর আপাতন বিন্দুতে অঙ্কিত লম্বকে বলা হয় কি অভিলম্ব। এই কোণটাকে বলা হয় আপাতন কোণ, এটাকে বলা হয় প্রতিফলন কোণ। এই দুইটা কোণ আবার সমান না, এটা নিচের কাছে জেনেছো। আজকে জানবে এখন আলোর প্রতিসরণ কি। তোমরা গ্লাসের জানলা দিয়ে যখন দেখো তখন তোমার ছবিটা কি প্রতিবিম্বটা কি স্পষ্ট দেখা যায়?
আয়না দিয়ে যে দেখো এটার তুলনায় স্পষ্ট দেখা যায়? দেখা যায় না, আবছা দেখা যায় প্রতিবিম্বটা। কেন? আয়নাটা হলো স্বচ্ছ মাধ্যম, আয়না দিয়ে সব আলোটাই চলে যায়, এই জন্য আমরা একটা আবছা প্রতিবিম্ব দেখতে পাই, তাই না? কিন্তু আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আসবে, একটা স্বচ্ছ মাধ্যম থেকে আরেকটা স্বচ্ছ মাধ্যমে আসবে, তখন কি হবে? তখন কি দিক পরিবর্তন করবে। আলো যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে আরেকটা স্বচ্ছ মাধ্যমে আসবে, একই মাধ্যমে তো আলো কি হয়? ফিরে যায়। কিন্তু একটা স্বচ্ছ মাধ্যম থেকে যখন আরেকটা স্বচ্ছ মাধ্যম আসবে, তখন কি হবে? দিক পরিবর্তন করবে। এই দিক পরিবর্তনকেই বলা হয় আলোর প্রতিসরণ। বুঝতে পারছো? এই দিক পরিবর্তনকে কি বলা হয়? আলোর প্রতিসরণ। অর্থাৎ একটা মাধ্যম থেকে যখন আরেকটা মাধ্যমে আসবে, তখন এটা সরল রেখায় যাবে না, এটা একটু দিক পরিবর্তন করবে, এটাকে বলা হয় আলোর প্রতিফলন। তোমরা নিজের এই বাড়িতে এটা পরীক্ষাটা করতে পারো। যেমন একটা, এটা দেখা যায় কিনা জানি না, এই যে একটা গ্লাস আছে, গ্লাসের মধ্যে যখন তুমি এই পেন্সিলটা ডুবাবে, তখন দেখবে যে পেন্সিলটা কিছুটা বাইরে থেকে দেখলে মনে হয় পেন্সিলটা কিছুটা ভেঙে গেছে মাঝখানে, এবং বাঁকা হয়ে আছে, এবং মোটা আর খাটো দেখায়, তাই না? এটা এটা কি জন্য হয়? এই যে পেন্সিলের যে পানির থেকে আলোক রশ্মিটা প্রতিসরিত হয়ে আমাদের চোখে প্রতিফলিত হয়, তখন পেন্সিলটা প্রতিটা বিন্দু থেকে কিন্তু সরে আসে। এই তখনই পেন্সিলটা কি দেখায়? বাঁকা দেখায়, মোটা দেখায়, খাটো দেখায়। বুঝছো? এইটা দৈর্ঘ্যে কম হয়। এটা হলো আলোর প্রতিসরণের একটা বাস্তব উদাহরণ। বুঝতে পারছো? এটা নিজেরা ঘরের মধ্যেই আজকে দেখবে, গ্লাসের মধ্যে একটা পেন্সিল দেখে কিনার থেকে দেখবে যে পেন্সিলটা মোটা, খাটো, দৈর্ঘ্যে কম দেখাচ্ছে। এটা হলো একটা বাস্তব উদাহরণ। বুঝতে পারছো? তাহলে আমরা জানলাম যে আলোর প্রতিসরণ কি। আলোর প্রতিসরণ কি বুঝতে পারছো? আলোক রশ্মি যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে আরেকটা স্বচ্ছ মাধ্যমে যায়, তখন মাধ্যমের বিভেদ তলে এটা কি করা হয়? দিক পরিবর্তন করে। বুঝছো? এই দিক পরিবর্তনকে বলা হয় আলোর প্রতিসরণ। এবার আমরা পড়বো প্রতিসরণের নিয়ম। তোমরা যখন উপরে ক্লাসে উঠবে, তখন এটা তোমরা প্র্যাকটিক্যাল করতে হবে, বাস্তবে দেখতে হবে, একটা কাঁচের ফলক দিয়ে, পিন দিয়ে এটা ফিজিক্স প্র্যাকটিক্যালে করতে পারবে এবং নিজেরা করবে। এখন আমি চিত্র এঁকে বুঝাই আলোর প্রতিসরণটা, নিয়মগুলি। প্রতিসরণের নিয়ম। এবার দেখো শিক্ষার্থীরা, যেমন একটা হলো, এটা হলো ঘনমাধ্যম, এটা হলো ঘনমাধ্যম, আর এটা হলো বায়ু ধরো, এটা ধরো কাঁচ, এটা হলো হালকা, এটা হলো ঘন। যখন এই একটা আপাতত রশ্মি এটার মধ্যে পড়বে, আপাতত রশ্মি যখন এটার মধ্যে পড়বে, তখন কি হবে? একটা অবিলম্ব আঁকো। অবিলম্ব আঁকো, তখন এই আলোক রশ্মিটা সোজা যাবে না, এই আলোক রশ্মিটা সোজা যাবে না, একটু বেগে অবিলম্বের দিকে, বেগে অবিলম্বের দিকে সরে আসবে। দেখতে পাইছো? ধরো এই কোণটাকে বলা হয় কি? আপাতন কোণ, আর এটাকে বলা হয় প্রতিসরণ কোণ। এটা হলো আপাতিত রশ্মি, এটা হলো প্রতিসরিত রশ্মি। বুঝতে পারছো? তাই আলোক রশ্মিটা একই মাধ্যমে কিন্তু সরল পথে যাবে, একই মাধ্যমে কিন্তু সরল পথে যাবে। একই মাধ্যমে কিন্তু কি যায়? সরল পথে। তাইলে এটা যখন আবার বায়ু মাধ্যমে যাবে, তখন এটা এইভাবে যাবে। এই কোণটাকে বলা হয় কি? প্রতিসরণ কোণ, আরেকটা বলে নির্গত কোণ। তখন এই আপাতন কোণটা আর এই নির্গত কোণটা সমান হয়। বুঝতে পারছো? আর এই কোণটা যখন
আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে কোথায় যায়? ঘন মাধ্যমে। তখন আলোক রশ্মিটা অবিলম্বের দিকে সরে যায়, বেঁকে যায় কিন্তু অবিলম্বের দিকে সরে আসে, অর্থাৎ আই কোণটা আর কোণের বড় হয়। বুঝতে পারছো? আর যখন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে আবার হালকা মাধ্যমে যাবে তখন অবিলম্ব থেকে দূরে সরে যাবে, তখন আই কোণটা হয় ছোট আর কোণের দিকে। আর যখন আবার ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে নির্গত হবে তখন আপাতন কোণ আর নির্গত কোণ কি হয়? সমান হয়। নির্গত কোণ সমান হয়। আর আরেকটা হলো আপাতিত রশ্মি প্রতিসরিত রশ্মি অবিলম্ব একই সমতলে অবস্থান করে, একই সমতলে অবস্থান করে। আলোক রশ্মি যদি লম্বভাবে আপাতিত হয়, অবিলম্ব দিয়ে আপাতিত হয়, তাহলে কি হবে? আপাতন কোণ, প্রতিসরণ কোণ আর নির্গত কোণ শূন্য হবে, কোনো দিক পরিবর্তন করবে না। এগুলো হলো প্রতিসরণের নিয়ম। বুঝতে পারছো? তাহলে কয়টা নিয়ম বললাম? 4টা। একটা হলো কি, আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসবে তখন আপাতন কোণ হবে বড়, প্রতিসরণ কোণ হবে ছোট, অবিলম্বের দিকে সরে আসে। আর ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যায়। বুঝতে পারছো? তখন আপাতন কোণ হয় ছোট, প্রতিসরণ কোণ হয় বড়। আবার আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসবে তখন এই যে নির্গত কোণ, এটা হলো নির্গত কোণ, এই আপাতন কোণ আর নির্গত কোণ সমান হয়। আর আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি অবিলম্ব একই সমতলে অবস্থান করে। আর লম্ব ভাবে করলে আপাতন কোণ, প্রতিসরণ কোণ আর নির্গত কোণ শূন্য হয়, কোনো দিক পরিবর্তন করে না। এবার প্রতিসরণের কতগুলি বাস্তব প্রয়োগ আছে। প্রতিসরণের বাস্তব প্রয়োগ তোমাদের একটা প্রয়োগ আমি কিন্তু দেখিয়ে ফেলছি, ওই যে এটা, এই যে এটা একটা বাস্তব প্রয়োগ। দেখো পেন্সিলটা কেমন বাঁকা দেখায়, তোমরা নিজেরা করলে, নিজেরা দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবে। এদিকে বোঝা যায় কিনা আমি জানি না। দেখো তোমরা, এটা হলো একটা বাস্তব প্রয়োগ, অর্থাৎ গণমাধ্যম থেকে আলোটা যখন প্রতিসরিত আমাদের চোখে পড়ে, প্রতিফলিত হয়, তখন এটা কি দেখায়? বাঁকা, মোটা এবং দৈর্ঘ্যে কম দেখায়। মনে হয় পেন্সিলটা ভেঙে গেছে, এটা আলোর প্রতিসরণের জন্যই হয়। আরেকটা, তোমরা একটা সিনেমাটির গ্লাসে যদি একটা মুদ্রা দাও, তুমি পাশ থেকে দেখবে আরেক মুদ্রাটাকে যাতে না দেখা যায় এইভাবে দাঁড়াবে, তুমি পাশ থেকে আরেকজনকে বলবা যে পানি ঢালতে, পানি ঢাললে দেখবা তখন এই মুদ্রার একটা অবাস্তব প্রতিবিম্ব দেখা যাচ্ছে। এটাও প্রতিসরণের আরেকটা বাস্তব প্রয়োগ। তোমরা গ্রামে গেলে দেখতে পারবে বর্ষার দিনে কি করে, এটা বা কোচ দিয়ে মাছ ধরে। আসলে মাছটা নিচে, কিন্তু মাছটা দেখা যায় উপরে। টাটা বা কোচ যখন ছড়ে তো মাছটার উপর ওই যে প্রতিবিম্বটার উপর গিয়ে পড়ে। অনেক সময় আসলে মারতে হবে আরো নিচে। আবার বর্ষার দিনে দেখবা পানিতে যা ঘাটটা কি হয়ে যায়, ডুবে যায়, তখন সিঁড়িতে পা দিলে অনেকে হুঁচটকায়ে পড়ে, অর্থাৎ সিঁড়িটা হলো নিচে, পাটা পড়ে উপরে, তখন এই হুঁচটকে পিছলে পড়ে। তোমরা যখন সেন্ট মার্টিনে ছেড়া দিতে যাবে, তখন বেড়াতে যাবে, তখন দেখতে পাবে যে ঝিনুকগুলি কি হয়, উপরে দেখা যায়, স্বচ্ছ পানিতে উপরে দেখা যায়। এগুলো হলো প্রতিসরণের বাস্তব প্রয়োগ। এখন পড়লে তোমরা বুঝতে পারবে। এবার একটা আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়ব, এটা হলো সংকট কোণ। সংকট কোণ ও পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। এখন আমি আগে চিত্রটা দেখি। চিত্রটা দেখো সবাই, সবাই মনোযোগ দাও। এটা ধরো গণমাধ্যম পানি,
এটা হলো ঘন মাধ্যম, এটা হলো হালকা মাধ্যম, এটা হলো ঘন মাধ্যম। ধরো একটা আলোক রশ্মি দিয়ে একটা অভিলম্ব আঁকি, একটা আলোক রশ্মি ধরো উপি আলোক রশ্মিটা কি হলো, উপি আলোক রশ্মি আপাতিত হয়েছে। এখন ঘন মাধ্যম থেকে তোমরা আগেই জানো হালকা মাধ্যমে গেলে আলোক রশ্মিটা অভিলম্ব থেকে কি হয়ে যাবে, দূরে সরে যাবে। এই আলোক রশ্মিটা অভিলম্ব থেকে ওপি প্রাইম হতে গেল না, তাহলে এটা হলো আপাতন কোণ, এটা হলো প্রতিসরণ কোণ। যখন আরেকটা আলোক রশ্মি একটু বড় কোণে আপাতিত হবে তখন কি হবে, আরেকটা বড় কোণে আপাতিত হবে, তখন প্রতিসরিত রশ্মিটা এই বিবিধ তল ঘেঁষে যাবে, বরাবর যাবে, তখন এই প্রতিসরণ কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি এক সমকোণ। অর্থাৎ যে আপাতন কোণের জন্য, আপাতন কোণের যে মানের জন্য, দুইটা মাধ্যমে আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসরিত রশ্মিটা বিবিধ তল ঘেঁষে যায়, তখন প্রতিসরণ কোণটা কি হয়, 90 ডিগ্রি হয়। সেই নির্দিষ্ট আপাতন কোণকে বলা হয় কি, সংকট কোণ। বুঝছো? তাহলে এই সংকট কোণটা সবসময় 90 ডিগ্রি কম। সংকট কোণের বেলায় দুই মাধ্যমে প্রতিসরণ কোণটা হবে 90 ডিগ্রি। একটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে। বুঝছো? আলোক রশ্মিটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে। আর যেই আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, যে বিবিধ তল ঘেঁষে গেল, তাহলে এটা সমকোণ হয়ে গেল, তখন এটাকে বলা হয় কি, সংকট কোণ। তাহলে সংকট কোণের মান 90 ডিগ্রি কম। বুঝতে পারছো? আরেকটা আলোক রশ্মি যদি ধরো কিউ আর ধরো কিউ1, আরেকটা আলোক রশ্মি যদি আরো বড় কোণে আপাতিত হয় আর সংকট কোণ থেকে বড় কোণে আপাতিত হয়, তখন প্রতিসরিত রশ্মিটা কোন দিক দিয়ে যাবে, এটা আর প্রতিসরিত হবে না, এটা প্রতিফলনের নিয়ম অনুযায়ী প্রথম মাধ্যমে ফিরে আসবে। এই আরো রশ্মিটা কোথায় যাবে, আর1 পথে, আর প্রাইম পথে ফিরে আসবে, তখন আর প্রতিসরিত হবে না, প্রতিফলনের নিয়ম অনুযায়ী এটা কোথায় আসবে, প্রথম মাধ্যমে ফিরে আসবে। এই ঘটনাটাকে বলা হয়, ফিরে আসাকে বলা হয় পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। অর্থাৎ পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের দুইটা সূত্র আছে। কোনটা হলো সংকট কোণ থেকে বড় কোণে আপাতিত হতে হবে দুই মাধ্যমে, আরেকটা হলো আলোক রশ্মিটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে। তাইলে ওই পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনকে সংকট কোণ থেকে যদি আরেকটা রশ্মি বড় কোণে আপাতিত রশ্মি বড় কোণে আপাতিত হয়, তখন আর প্রতিসরিত রশ্মিটা প্রথম মাধ্যমে ফিরে আসে। এই অর্থাৎ প্রতিফলনের নিয়ম অনুযায়ী প্রথম মাধ্যমে ফিরে আসে, এই ঘটনাটাকে বলা হয় পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। বুঝতে পারছো? তাহলে আমরা দুইটা শিখলাম, সংকট কোণ আর পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। সংকট কোণ হলো যে আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হবে, এটাকে বলা হয় সংকট কোণ। আর পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন হলো সংকট কোণ থেকে যদি আরেকটা আপাতিত রশ্মি বড় কোণে আপাতিত হয়, তাহলে এটা হবে কি, এই রশ্মিটার প্রতিসরিত হবে না, প্রতিফলনের নিয়ম অনুযায়ী আবার প্রথম মাধ্যমে ফিরে আসবে, এটাকে বলা হয় কি, পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। বুঝতে পারছো? তাহলে সংকট কোণের মান হলো কত, 90 ডিগ্রি থেকে কম। সংকট কোণের বেলায় প্রতিসরণ কোণের মান কত, 90 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে একটা হবে ঘন মাধ্যম থেকে আলোক রশ্মি হালকা মাধ্যমে যেতে হবে। বুঝতে পারছো? তাহলে শিক্ষার্থীরা, তাহলে আমরা করলাম কি, সংকট কোণ আর পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে আমরা আরেকটা পড়বো, অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার হলো একটা সরু কাঁচতন্তু, একটা সরু কাঁচতন্তু,
অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার তো কি? সরু কাঁচতন্তু, চুলের ন্যায় চিকন এবং নমনীয়। এটা কি 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 করা হয়? এটা হলো কাঁচতন্তু আলোক রশ্মি বহন করার কাজে ব্যবহার করা হয়। ডাক্তাররা এটা বেশি ব্যবহার করেন এবং এটার মধ্য দিয়ে যখন আলোক রশ্মি যায়, তো আলোক রশ্মি যখন যায় পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের মতো হয় এবং বারবার ফিরে আসে এটা দেয়ালে, এবং এটা কি করে বারবার ফিরে আসে যতক্ষণ পর্যন্ত আলোক রশ্মিটা ওই প্রান্ত দিয়ে বের না হয়, ততক্ষণ এই পূর্ণ আভ্যন্তরীণ দেয়ালে বারবার আলোক রশ্মিটা ফিরে আসে। ডাক্তাররা পাকস্থলী কোলনের অংশ দেখার জন্য এই নলটার ভিতর এই আলোক রশ্মি ব্যবহার করেন। আরেকটা ব্যবহৃত হয় টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে, টেলিযোগাযোগের ক্ষেত্রে অনেকগুলি সংকেত পাওয়া যায়, আর বেশি দূর গেলেও এটা সংকেতগুলি শক্তি হ্রাস পায় না। বুঝতে পারছো? অপটিক্যাল ফাইবার সরু কাঁচতন্তু, চুলের মতো চিকন এবং নমনীয়। দৈনন্দিন জীবনে আমাদের ব্যবহৃত জিনিস, ডাক্তাররা বেশি এটা ব্যবহার করে, এন্ডোস্কোপি করার ক্ষেত্রে এটা ব্যবহার করে। আরেকটা হলো আমরা পড়ব ম্যাগনিফাইং গ্লাস। এটা তোমরা অনেকেই বাসায় দেখছো, ম্যাগনিফাইং গ্লাস। ম্যাগনিফাইং গ্লাসটা হলো ম্যাগনিফাইং গ্লাসটা হলো একটা উত্তল লেন্স। উত্তল লেন্স বুঝো? এই যে এটা ম্যাগনিফাইং গ্লাস, এই যে এটা হলো ম্যাগনিফাইং গ্লাস, এটা অনেকেই দেখছো। এটা হলো ম্যাগনিফাই, এটা একটা উত্তল লেন্স এবং সরল অনুবীক্ষণ যন্ত্র বলা হয়, বিবর্ধক কাজ বা পঠন কাজও বলা হয়। বুঝছো? এটা একটা ম্যাগনিফাইং গ্লাস। এই ম্যাগনিফাইং গ্লাসটা হলো লেন্স হলো কি? গোলীয় পৃষ্ঠ দ্বারা স্বচ্ছ কোনো প্রতিসারক আবদ্ধ স্বচ্ছ কোনো প্রতিসারককে বলা হয় লেন্স। লেন্স কত প্রকার? দুই প্রকার, উত্তল লেন্স, অবতল লেন্স। উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স। অভিসারী লেন্স থেকে কতগুলি আলোক রশ্মি একটা বিন্দুতে মিলিত হয়, এটাকে বলা হয় ফোকাস বিন্দু। আর চোখ থেকে ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। তাহলে এই ম্যাগনিফাইং গ্লাসটা হলো কি? একটা ম্যাগনিফাইং গ্লাস। হ্যাঁ, এটা হলো একটা উত্তল লেন্স। ফোকাস দূরত্বের, নির্দিষ্ট ফোকাস দূরত্বের কাছে রাখলে অপর পাশ থেকে দেখলে এটা কি দেখা যায়? একটা অবাস্তব বিম্ব দেখা যায়। চোখ যত কাছে যাবে ওই বীক্ষণ কোণ তৈরি হবে, বিম্বটাকে স্পষ্ট দেখা যাবে। বুঝতে পারছো? এবং স্পষ্ট দৃষ্টি ন্যূনতম আমাদের একটা দূরত্ব আছে, একটা সীমাবদ্ধতা আছে, এটা হলো 25 সেন্টিমিটার বয়স্কদের জন্য, আর শিশুদের জন্য হলো 5 সেন্টিমিটার। স্পষ্ট দৃষ্টির এই ন্যূনতম দূরত্বের বেশি কাছে গেলে ওইটা আর দেখা যাবে না, অর্থাৎ একটা নির্দিষ্ট সীমা আছে। তাহলে ওই স্পষ্ট দৃষ্টির ন্যূনতম বিন্দু বা দর্শনের ন্যূনতম দূরত্ব পর্যন্ত যদি থাকে, তাহলে এটা লেখাগুলি বা কোনো কিছু স্পষ্টভাবে দেখা যায়। এটা একটা নির্দিষ্ট ফ্রেমে বাঁধানো থাকে একটা উত্তল লেন্স, বা এটাকে সরল অনুবীক্ষণ যন্ত্র বলে, বা বিবর্ধক কাচও বলা হয়, বা পঠন কাচও বলা হয়। বুঝতে পারছো? এটা হলো ম্যাগনিফাইং গ্লাস। সবাই পড়লে আরো ভালোভাবে বুঝতে পারবে। স্পষ্ট দৃষ্টি ন্যূনতম দূরত্ব, এগুলি উপরে ক্লাসে গেলেও আরো বিস্তারিত জানতে পারবে। একটা নির্দিষ্ট সীমা আছে, আমাদের জন্য হলো 25 সেন্টিমিটার, শিশুদের জন্য 5 সেন্টিমিটার। ওই সীমার কাছে গেলেও দেখতে পাবে না, আবার বাইরে গেলেও দেখতে পাবে না। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা কি করলাম? আলোর প্রতিসরণের নিয়ম, প্রতিসরণের কয়েকটা বাস্তব প্রয়োগ, সংকট কোণ আর পূর্ণাভ্যন্তরীণ প্রতিফলন, আর দুইটা জিনিস পড়লাম, অপটিক্যাল ফাইবার আর ম্যাগনিফাইং গ্লাস। বুঝতে পারছো? তাহলে তোমরা আজকে যেমন তোমরা সংকট কোণের মান কি হবে? 90 ডিগ্রির চেয়ে কম না বেশি?
বলতো দুইটা মাধ্যমে সংকট কোণের মান 90 ডিগ্রিতে কম না বেশি? কম। আপাতন কোণ ও নির্গত কোণের মান কি? সমান। আলোক রশ্মি লম্বভাবে যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে দিক পরিবর্তন হয় না, তখন আপাতন কোণ শূন্য হয়, প্রতিসরণ কোণ শূন্য হয়, নির্গত কোণ শূন্য হয়। আর সংকট কোণের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কি? 90 ডিগ্রি। ওটা মনে রাখবে, 90 ডিগ্রি। এখন এটা সবাই বাড়ির কাজ লিখো শিক্ষার্থীরা। প্রতিসরণের নিয়মগুলি লেখো। প্রতিসরণের নিয়মগুলি চিত্র সহ বুঝিয়ে লিখো। বুঝতে পারছো? সংকট কোণ ও পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন চিত্রের সাহায্যে বর্ণনা করো। সংকট কোণ ও পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন চিত্রের সাহায্যে বর্ণনা করো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আগামী দিন আরেকটা ক্লাস করব, আরেকটা চ্যাপ্টার পড়াবো। তত তোমরা ভালো থেকো এবং পড়াশোনা করবে। বাসায় প্রচুর সময় পাচ্ছ, তোমরা পড়াশোনা করবে। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো।